প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও সুস্থ আছি। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের লেকচারার। আজকে তোমাদের সামনে বাংলাদেশ করবিধি অর্থাৎ ট্যাক্সেশন ইন বাংলাদেশ এর নতুন একটি অধ্যায় মূল্য সংযোজন কর, বা আমরা বলতে পারি অন্যান্য উৎস খাতে আয়ের একটা বিষয় বা অন্যান্য করের মধ্যে একটা বিষয়, যে মূল্য সংযোজন কর আমি আলোচনা করব। তো মূল্য সংযোজন কর করতে গেলে আসলে প্রথমে আমি যেভাবে অঙ্কগুলো বাংলাদেশ করবিধি বা ট্যাক্সেশনে করে এসেছি, এটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এটা ছক বা এটার নিয়ম কানুনগুলো আমাদের শিখতে হবে। তো প্রথমে আমি অবশ্যই সেটা আমি আলোচনা করব। এখন মূল্য সংযোজন কর বলতে কি বোঝায় সেটা আমরা যদি বলি, একটা মূল্যের উপরে যে করটা ধার্য করা হয়, আসলে সহজ কথা বলতে গেলে আমরা সেটাকে মূল্য সংযোজন কর বলি, অর্থাৎ যেটাকে আমরা সহজে সংক্ষেপে মূসক নামে আমরা আখ্যায়িত করি। এই মূল্য সংযোজন কর আমরা করব 1991 সালের ধারা অনুসারে। তো মূল্য সংযোজন কর করতে গেলে যেটা আমি বলতে যাচ্ছিলাম, যদি আমরা অঙ্কে আমরা ডিরেক্টলি ঢুকে যেতে চাই, তাহলে আসলে আমাদের এটার নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে, যে আসলে কিভাবে আমাদের মূল্য সংযোজন কর আরোপ করা হয় সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো চলো আমরা প্রথমে এটার নিয়ম কানুনগুলো জানবো, এবং এটার নিয়ম কানুনগুলো জানতে গেলে প্রথমে এটা একটা বেসিক টেবিল আছে বা খুব সাধারণ একটা টেবিল আছে বা মৌলিক টেবিল আছে, সেটা সম্পর্কে আমরা জানবো, এবং পরবর্তী পর্যায়ে এটার বিশদ আর একটা টেবিল আছে সেটা সম্পর্কে আমরা জানবো। তো বড় মতো আমি একটা কথা আসলে সবসময় বলতে চাই, যে আমি যে ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করি, সেই ক্লাসগুলো অনুসারে তোমরা যদি বাসায় অঙ্কগুলো অনুসরণ করো, তা আমার ধারণা এটার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইনশাল্লাহ আমি সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো মূল্য সংযোজন কর করতে গেলে প্রথমে আমাদের মূল্য সংযোজন করের আসলে নিয়ম কানুনগুলো আমাদের জানা দরকার। তো মূল্য সংযোজন করার নিয়ম কানুনগুলো জানতে গেলে প্রথমে আমাদের, যে আমি বলছি যে এটার দুইটা নিয়ম বা দুইটা ছক আছে। আসলে একটা ছকই আছে, এটাকে আসলে বাংলাদেশ করবিধি অনুসারে প্রথমে সহজ একটা ছক আমরা বা সহজ একটা নিয়ম কানুন শিখবো, পরবর্তী পর্যায়ে এটা আমরা বিশদ আসলে নিয়মটা আমরা জানবো। তো চলো আমরা প্রথমে সহজ নিয়মটা আমরা জেনে আসি। প্রথমে আমরা লিখতে পারি এখানে কোম্পানির নাম, কোম্পানির নাম, তারপরে আমরা লিখি হলো মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী। ধরো এত সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছর। তো এখানে আমরা লিখতে পারি বিবরণ, এখানে লিখতে পারি আমরা টাকা। তো আমরা এখানে লিখতে পারি প্রথমে প্রারম্ভিক কাঁচামাল মজুদ, প্রারম্ভিক কাঁচামাল মজুদ। এই প্রারম্ভিক কাঁচামাল মজুদের সাথে আমরা লিখতে পারি কাঁচামাল ক্রয়। এই কাঁচামাল ক্রয়ের সাথে যদি কখনো
ফেরত হতে পারে, যেমন ক্রয় ফেরত হতে পারে, অর্থাৎ কাঁচামাল ক্রয় ফেরত হতে পারে, ফেরত বা ক্রয় বার্তা থাকতে পারে, সেটা আমরা বাদ দিব। বা যদি কখনো অলিখিত থাকে, অলিখিত ক্রয় থাকে, সেটা আমরা যোগ করব। তারপরে যদি কখনো ক্রয় পরিবহন থাকে, সেটা আমরা যোগ করব। এই যোগ বিয়োগ করে যে টাকাটা বের হবে তার থেকে আমরা সমাপনী কাঁচামাল মজুদ আমরা বাদ দিব। তাহলে আমরা লিখতে পারি সমাপনী কাঁচামাল মজুদ। এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা বের হবে তার নাম দিব হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা ব্যবহৃত কাঁচামালের খরচ আমরা লিখতে পারি। এটার নাম দিব ব্যবহৃত কাঁচামালের ব্যয়। দেন এর সাথে আমরা যোগ করব যাবতীয় প্রত্যক্ষ খরচগুলো। প্রত্যক্ষ খরচগুলোর মধ্যে আছে হলো প্রত্যক্ষ মজুরি থাকতে পারে, প্রত্যক্ষ শ্রম, তারপর থাকতে পারে প্রত্যক্ষ অন্যান্য খরচ। যত প্রকার প্রত্যক্ষ খরচগুলো আছে সবগুলো যোগ করার পরে যে টাকাটা বের হবে তার নাম দিব আমরা মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ দিব কি? যোগ দিব হলো আমরা কারখানার উপরিব্যয়। তাহলে আমরা লিখতে পারি যোগ কারখানার উপরিব্যয়। এখন এই কারখানার উপরিব্যয়ের মধ্যে আসলে অনেকগুলো খরচ আছে, তা আমি আসলে ওই ব্রড বা বড় ছকটাই আমরা এখন জেনে যাচ্ছি না। আমরা সংক্ষিপ্ত আকারে যে ছকটা আছে সেটা আমরা জেনে পরবর্তী পর্যায়ে এই ধরনের অঙ্ক কয়েকটা শেখার পরে আমরা এটার বড় ছকগুলোই আমরা যাব। তা কারখানার উপরিব্যয় থাকতে পারে, আবার থাকতে পারে কলকবজার বা যন্ত্রপাতির অপচয়। এই দুটো যোগ করার পরে যে টাকাটা বের হয় তার নাম আমরা বলি হলো মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয়। দেন এর সাথে আমরা যোগ করব যোগ প্রারম্ভিক চলতি কাজের ব্যয় এবং এখান থেকে আমরা বাদ দিব সমাপনী চলতি কাজের ব্যয়। এই যোগ বিয়োগ করার পরে যে টাকাটা বের হবে তার নাম আমরা দিব হলো উৎপাদিত দ্রব্যের ব্যয়। উৎপাদিত দ্রব্যের ব্যয়। এবং তারপরে এর সাথে আমরা যোগ দিব প্রারম্ভিক তৈরি পণ্যের এবং এখান থেকে আমরা বাদ দিব সমাপনী তৈরি পণ্য। এই যোগ বিয়োগ করার পরে যেটা টাকাটা বের হবে তার নাম দিব বিক্রিত পণ্যের ব্যয়।
বিক্রিত পণ্যের ব্যয়। এইভাবে আসলে আমাদের ছকটা সাজাইতে হয়। এইভাবে ছকগুলো সাজানোর পরে আমি আগেই বলছি এটা একটা বিশদ ছক আছে বা বিশদ একটা নিয়ম আছে। এই পর্যন্ত আমরা লিখলাম বিক্রিত পণ্যের ব্যয়। দেন পরবর্তী পর্যায়ে এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আরো একটু কাজ আছে, যে কাজটুকু আমরা এখানে ধরে নেই। আমি যদি আলাদাভাবে করি, এর সাথে আমরা যোগ করব যোগ বিক্রয় ও বিতরণ খরচ, আর যোগ করব হলো অফিস ও প্রশাসনিক খরচ। এই দুইটা যোগ করার পরে যে টাকাটা বের হবে তার নাম দিব হলো মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে যোগ করব হলো আমরা মুনাফা। মুনাফা যোগ করার পরে যে টাকাটা বের হবে তার নাম দিব হলো বিক্রয় মূল্য। এটা হলো আমাদের পূর্ণাঙ্গ একটা ছক, অর্থাৎ এটা হলো আমাদের একটা বেসিক ছক। অর্থাৎ এটা হলো আমাদের একটা বেসিক ছক, কিন্তু এটা ছক করার পরে আমরা কি বের করলাম? এটা ছক করার পরে আমরা বের করলাম হলো মূল্য সংযোজন কর আমরা নির্ণয় করব। সেটা একটা ছক কাটতে পারি প্রদেয় মূল্য সংযোজন কর নির্ণয়। তো প্রদেয় মূল্য সংযোজন কর যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা নির্ণয় করার নিয়মটা হলো একটা বিক্রয় মূল্য ধরতে হবে, সেখান থেকে আমরা বাদ দিব কাঁচামাল ব্যবহার বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এই টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকাটা বের হবে তার নাম লিখব মূল্য সংযোজন। দেন এই টাকার উপর লিখব মূল্য সংযোজন কর নির্ণয়, অর্থাৎ কত পার্সেন্ট নির্ণয় করব? 15% নির্ণয় করব। বাংলাদেশের নিয়ম অনুসারে মূল্য সংযোজন কর নির্ধারণ হলো 15% করতে হবে। এখন এটাই হলো আমাদের একটা সাধারণ বা বেসিক ছক। এই ছকের উপর ভিত্তি করে আসলে আমাদের একটা অঙ্ক করতে হয়। এখন ছকটা আমরা আবার একটু দেখি। প্রথমে লিখবো হলো প্রারম্ভিক কাঁচামাল মজুদ, তার সাথে যোগ করবো হলো কাঁচামাল ক্রয়,
দেন ক্রয় ফেরত, ক্রয় বার্তা, বলিখিত ক্রয়, ক্রয় পরিমাণ এগুলো থাকলে যোগ বিয়োগ করার পরে সমাপনী কাঁচামাল মজুদ বাদ দেওয়ার পর যেটা বের হয় তার নাম হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। দেন প্রত্যক্ষ যত খরচগুলো আছে সেগুলো যোগ করার পরে বের হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করবো হলো কারখানার উপরিব্যয়, এবং তার মধ্যে একটা মাত্র কারখানার উপরিব্যয়ের নাম লিখেছি কলকব্জা যন্ত্রপাতি অবচয়। যোগ করার পর যেটা বের হবে তার নাম হলো মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক চলতি কার্যের ব্যয় যোগ করব এবং সমাপনী চলতি কার্যের ব্যয় আমরা কি করব, বিয়োগ করব। তাহলে যেটা বের হবে তার নাম হলো উৎপাদিত দ্রব্যের ব্যয়, এবং প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ এবং সমাপনী তৈরি পণ্যের মজুদ যোগ বিয়োগ করার পর যেটা বের হবে তার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। এবং দুইটা পরিচালন ব্যয় আছে, যদি আমরা এখানে লিখতে চাই যে পরিচালন খরচ লিখতে পারি, বা আমরা লিখতে পারি পরিচালন খরচ লিখে দিই। একটা হলো বিক্রয় বিতরণ খরচ, একটা হলো অফিস প্রশাসন খরচ। এই খরচগুলো যোগ বিয়োগ করে যে টাকাটা আসবে তার নাম দেব হলো মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বের হবে হলো বিক্রয় মূল্য। এইভাবে আমাদের আসলে ছকটা সাজাতে হয়। এই ছকের উপর ভিত্তি করে আসলে আমাদের অঙ্কগুলো গোছাইতে হয়। তো এটা আমরা একটা প্রাইমারি লেভেলের ছক শিখলাম। এই ছকের উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক করব। আমি যদি একটা অঙ্ক লিখি, যে আমি আগেই বলছি আমরা খুবই সহজ টাইপের অঙ্ক করব। যদি লিখি এবিসি লিমিটেড এর (2017) সালের সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্ন। ধরলাম 1 নাম্বার আছে প্রারম্ভিক কাঁচামাল 1 লক্ষ টাকা। 2 নাম্বার আছে সমাপনী কাঁচামাল 25,000 টাকা। তারপর লিখলাম প্রারম্ভিক চলতি কার্য 80,000 টাকা। তারপর আমরা লিখলাম সমাপনী চলতি কার্য 50,000 টাকা। তারপর লিখলাম প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ 1,50,000 টাকা। সমাপনী তৈরি পণ্যের মজুদ 75,000 টাকা। তারপর লিখলাম কাঁচামাল ক্রয় 2,50,000 টাকা। দেন লিখলাম প্রত্যক্ষ মজুরি
1,20,000 টাকা। দেন লিখলাম প্রশাসনিক খরচ, $3,25,000 টাকা। তারপর লিখলাম কোম্পানি মোট খরচের 20% হারে মুনাফা ধার্য করবে এবং মূল্য সংযোজন কর 15% ধরতে হবে। যদি বলি করণীয়, প্রদেয় ভ্যাট নির্ণয় করো। এটা যদি আমরা করি, তো যে অঙ্কটা আছে আমি এটা দিয়ে যদি আমরা করি, যে ছকটা আছে, কোম্পানির নাম এইখানে আমরা লিখতে পারি এবিসি কোম্পানি। তারপরে আমরা লিখতে পারি 2017 সালের। দেন আমরা এখান থেকে আমরা করব এই টেবিল থেকে সবাই একটু খেয়াল করি, আসলে যেভাবে ছকটা লেখা হয়েছে খুবই সহজ অঙ্ক, সেই ছক অনুসারে করে ফেলবো। তাহলে সবাই একটু দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখব হলো প্রারম্ভিক কাঁচামাল। তাই প্রারম্ভিক কাঁচামাল এখানে দেয়া আছে, তা আমরা লিখে ফেলি। প্রারম্ভিক কাঁচামাল দেয়া আছে কত, 1 লক্ষ। এর সাথে যোগ করব কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় আছে 2,50,000, যোগ করলে আসে 3,50,000। দেন এইখান থেকে আমরা বাদ দিব সমাপনী কাঁচামাল। তো সমাপনী কাঁচামাল কত আছে, 25,000। দেন 25,000 টাকা বাদ দিলে যে টাকাটা থাকে সেটাকে আমরা বলি হলো 3,25,000 টাকা। এটাকে আমরা বলি হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা খরচ। এই সাথে আমরা যোগ করব হলো প্রত্যক্ষগুলো। তো এই অঙ্কের মধ্যে প্রত্যক্ষ মজুরি আছে কত, 1,20,000। তো প্রত্যক্ষ মজুরি যদি আমরা যোগ করি 1,20,000, টাকার পরিমাণ আসে 4,45,000। এর নাম দেই হলো আমরা মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব হলো কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয়, কারখানার উপরিব্যয় আমাদের অঙ্কের মধ্যে আছে হলো কত, আমরা একটু খুঁজে বের করি। কারখানার উপরিব্যয়টা লিখতে বাদ পড়ে গেছে, তো আমি এখানে ছোট্ট করে লিখে দিই উপরিব্যয় 2,25,000। কারখানার উপরিব্যয় 2,25,000। এখানে অঙ্কে লিখতে বাদ পড়ে গেছিল, তো আমি লিখলাম 2,25,000 টাকা। এটা যোগ করার পরে টাকার পরিমাণ আসে 6,70,000।
এটাকে আমরা বলি মোট উৎপাদন ব্যয়। এর সাথে আমরা যোগ করি প্রারম্ভিক চলতি কার্যের ব্যয়। প্রারম্ভিক চলতি কাজের ব্যয় ছিল ৮০,০০০, ১৫,০০০, তাহলে আসবে ৭,৫০,০০০। এইখান থেকে আমরা বাদ দিব সমাপনী চলতি কার্যের ব্যয়, সেটা ছিল হলো ৫০,০০০, বাদ দিতে থাকে হলো ৭,০০,০০০। এটাকে আমরা বলি উৎপাদিত দ্রব্যের ব্যয়। এর সাথে আমরা যোগ করব প্রারম্ভিক তৈরি পণ্য। প্রারম্ভিক তৈরি পণ্যের ব্যয় আমার ছিল হলো বা তৈরি পণ্যের মজুদ ছিল ১,৫০,০০০। প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ করলে আসে ৮,৫০,০০০। দেন আমরা মাইনাস করব হলো সমাপনী তৈরি পণ্যের মজুদ। এটা অঙ্কের মধ্যে আছে হলো ৭৫,০০০। এটা মাইনাস করার পরে আসে হলো ৭,৭৫,০০০। এটাকে আমরা বলি হলো বিক্রিত পণ্যের ব্যয়। এর সাথে আমরা যোগ করি হলো অফিস ও প্রশাসনিক খরচ। তো একটার মধ্যে আছে একটা প্রশাসনিক খরচ, টাকার পরিমাণ আছে হলো ৩,২৫,০০০ টাকা, যোগ করলে আসে ১১,০০,০০০ টাকা। এটাকে আমরা বলি হলো মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে আমরা যোগ করব হলো মুনাফা। মুনাফা বলা হয়েছে কত পার্সেন্ট? মোট খরচের উপরে 20%। তাহলে এই ১১,০০,০০০ টাকার উপরে আমরা 20% ধরলে টাকা আসে ২,২০,০০০, যোগ করলে আসে ১৩,২০,০০০। এটাকে আমরা বলি হলো বিক্রয় মূল্য। আশা করি সবাই বুঝতে পারছো। দেন আমাদের এখানে বলছে মূল্য সংযোজন করার উপর কত পার্সেন্ট? 15% ধরতে। এখন এই মূল্য সংযোজনের উপরে আমরা 15% ধরবো। যে দ্বিতীয় একটা ছক লিখছিলাম ছোট্ট করে, সেই ছকটা আমরা কেটে ফেলবো, ছক না কাটলেও হয়। তো নিয়মটা হলো এরকম, বিক্রয় মূল্য টাকার পরিমাণ ছিল হলো 13,20,০০০। এইখান থেকে আমরা বাদ দিব হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। টাকার পরিমাণটা আছে হলো 3,25,০০০। এই টাকার পরিমাণটা বাদ দিলে আসে হলো 9,95,০০০। এই 9,95,০০০ এটাকে আমরা বলি হলো মূল্য সংযোজন। দেন এটার উপরে আমরা ভ্যাট নির্ণয় করব। কত পার্সেন্ট ভ্যাট নির্ণয় করব? যেটাকে আমরা বাংলায় বলি হলো মূল্য সংযোজন করা। আমরা যদি লিখতে চাই মূল্য সংযোজন কর 9,95,০০০ টাকার উপরে 15%। টাকার পরিমাণ করলে আসে ১,৪৯,২৫০ টাকা। তো এই হলো অঙ্কটা। আশা করি তোমরা সবাই এই সহজ অঙ্কটা বুঝতে পারছো এবং এইভাবে কিন্তু পরীক্ষা হলে আসতে পারে। যদিও সহজ তার মানে কি আসবে না তা না, পরীক্ষা হলে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। এবং আসার সম্ভাবনা অনেক বেশি বিদায় আমি প্রথম দিনই আজকে ছকটা লিখে বুঝাই দেওয়ার পর একটা অঙ্ক করে দিলাম। আসলে অঙ্কটা আসলে এত সহজ। আমরা যদি বাসায় এই অঙ্কটা অনুসারে যদি প্র্যাকটিস করে দেখা যায় যে বোর্ডে অনেকবার অঙ্কগুলো আসছে একই টাইপের এবং বোর্ড ছাড়াও বইয়ের মধ্যে একাধিক অঙ্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই অঙ্কগুলো অনুসরণ করবা এবং তোমরা যদি এই অঙ্কগুলো অনুসরণ করো তাহলে দেখা যাচ্ছে যে অবশ্যই বাসায় অনুসরণ করলে অঙ্কগুলো পারবা। তো বরাবর মতো একটা কথা বলে থাকি, সুস্থ থাকবা, ভালো থাকবা এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে আসসালামু আলাইকুম।